পদ্মজা পর্ব 40। লেখিকা ইলমা বেহরোজ। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। রানীর অবস্থা বেগতিক। খলিল হাওলাদার দরজা বন্ধ করে এলোপাথারি মেরেছে, কারোর কথা শোনেননি। রিদওয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছেন, রানী গর্ভবতী এই খবর বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে। মগা, মদন, লতিফা, রিনু ভয়ে আধমরা। তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। কেউ যদি বাইরে এই খবর বের করে নিশ্চয়ই সবাই তাদের ভুল বুঝবে। রানী মারের চোটে অজ্ঞান হয়ে গিয়েছে, সারা গায়ে মারের দাগ, ঠোঁট থেকে রক্ত ঝরছে। আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদেছে। খলিল হাওলাদারের বারবার পাষাণ বাপ বলে আক্ষরিত করেছেন। পদ্মজা পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দিল। ফরিনা রানীর মুখে পানি ছিটিয়ে দেন। রানী কিছুতেই চোখ খুলছে না। লাবণ্য ফুপিয়ে কাঁদছে। রানীর সাথে তার সব সময় ঝগড়া হয় ঠিক, তবে ভালোও তো বাসে। দরজার বাইরে থেকে শুনেছে রানীর চিৎকার। রানী চিৎকার করে ডাকছিল, আম্মা, দা ভাই, লাবণ্য কই তোমরা? আব্বা মায়েরা ফেলতেছে, বাঁচাও তোমরা আমারে। লাবণ্য কই তুই? আম্মা। দরজায় সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে, ডেকেছে। খলিল হাওলাদার সাড়া দেয়নি। এক নিঃশ্বাসে মেরে গিয়েছেন। রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন। রাগের বশে রানীর তলপেটে বেশি আঘাত পড়েছে, আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে। কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে। পদ্মজা আমিরের পাঞ্জাবি দুই হাতে খামচে ধরে কান্নামাখা কণ্ঠে অনুরোধ করেছে, আল্লাহর দোহাই লাগে, আপনি এসব থামান, চেষ্টা করুন। আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করার, পারেননি। যখন কড়া টানার জন্য প্রস্তুত হয় তখন খলিল হাওলাদার বেরিয়ে আসেন। রানীর গলার স্বর থেমে যায়, আর শোনা যাচ্ছে না। সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী উপুড় হয়ে পড়ে আছে, শরীর রক্তাক্ত। আমিনা রানী বলে চিৎকার করে ওঠেন, ছুটে আসে রানীর কাছে। মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে। এত কিছু হয়ে যাচ্ছে, নূরজাহান একবারও নিচে নেমে আসেননি। রানী গর্ভবতী শুনে সেই যে উপরে গিয়েছেন তো গিয়েছেনই, আর আসার নামই নেই। এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছে হয়নি? এতই কঠিন মন? কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খোলে। ফরিনা আমিনাকে বললেন ছেড়ির বিয়া দিয়ে দিতে কইছিলাম, দিলি না। ছেড়ির কথা শুনছিলি তোরা? এখন তো মজা বইতে হইব। 20 বছরের যুবতী ছেড়ি এখন বাপের ঘরে থাহে। আমিনা কিছু বলতে পারলেন না, আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। মুজিদ ঘরে প্রবেশ করেন। ফরিনাকে জিজ্ঞাসা করলেন, মেয়েকে জিজ্ঞাসা করো এই আকামের সাথীকে। পদ্মজা ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়, মাথায় ঘোমটা টানে। ফরিনা রানীকে জিজ্ঞাসা করলেন, বাচ্চার বাপ কেডাই? রানী কিছু বলছে না, ঠোঁট কামড়ে কাঁদছে, চোখ বেয়ে জলের ধারা নামছে। ফরিনা তেজ নিয়ে বললেন, কি রে ছেড়ি, এখন কথা আয় নাই কেন? বাচ্চার বাপের নাম কি তা কইবি তো? বিয়া তো দেওয়ান লাগব। তবু রানী চুপ, তার কান্নার বেগ বেড়ে গিয়েছে। মুজিদ হাওলাদার লাবণ্যকে ডাক দিলেন। লাবণ্য। লাবণ্য কেঁপে উঠল। মুজিদ জিজ্ঞাসা করলেন, তোর তো জানার কথা, একসাথে থাকিস, কার সাথে রানীর সম্পর্ক ছিল? লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে থাকে, আর চোখে রানীকে দেখে। রানী অন্যদিকে তাকিয়ে আছে। লাবণ্য বুঝে উঠতে পারছে না তার কি বলা উচিত। মুজিদ ধমকে উঠলেন, লাবণ্য, সত্য কথা বল, কিছু লুকানোর চেষ্টা করবি না, তাহলে তোরই এই দশা হবে। লাবণ্য ভয়ের চোটে গড়গড় করে বলতে থাকলো, আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আছে, দুজনে প্রায়ই দেখা করে বাড়ির পিছনে খালের পাড়ে, অনেক বছর হয়েছে প্রেমের। রানীর কান্নার শব্দ বেড়ে যায়। ফরিনা ঝাঁঝালো কণ্ঠে রানীকে বলেন, এই ছেড়ি চুপ কর, এখন মেলাই ছোস কেন? কুকাম করার সময় মনে আইছিল না? আমরা রে কইতে পারলি না তোর আব্দুল রে পছন্দ? আর আব্দুল কেমনে ঢাঁচের মানুষ, প্রস্তাব লইয়া আইলতে পারল না? তোরে ডাইকা লইয়া কুকাম কইরা বেড়াইছে, নিজের বাড়ি বানাইয়া প্রস্তাব লইয়া আইবে কইছিল। রানী কাঁদতে কাঁদতে বলল। ফরিনা পাল্টা বললেন, কয়দিন তোর সয় নাই? শরীর গরম হইয়া গেছিল বেশি? খারাপ ছিড়ি কোন হানের? আমির ঘরে ঢুকতে মুজিদ গম্ভীর কণ্ঠে বললেন, আব্দুল রে ধরে নিয়ে আয়। আমির অবাক হয়ে বলল, আব্দুল করছে এই কাজ? ও তো এমন না, মুখ দেখে বোঝা যায় কে কেমন। আমির উত্তরে কিছু বলল না। রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে। আমির ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়েছে সবেমাত্র। রানী আমিরের পায়ে ধরে বসে পড়ে।
আকুতি করে বলল, দা ভাই, ওনাকে কিছু কইও না, ওনারে মাইরো না, আমি তোমার পায়ে পড়ি। ও কাকা, আমারে মারো, ওনারে মাইরো না। কি পাগলামি করছিস, পা ছাড় রানী। দা ভাই, দোহাই লাগে। আমি রানীকে 2 হাতে তুলে দাঁড় করালো। এরপর কোমল কণ্ঠে বলল, কিছু করব না, শুধু নিয়ে আসবো, বিয়ে পড়িয়ে দেব। সত্যি দা ভাই, সত্যি। রানী হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে আমির বেরিয়ে যায়। মুজিদ চোখ মুখ কঠিন অবস্থায় রেখে ঘর ছাড়েন। রানী মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিয়েই পদ্মজা ধরে ফেলে। আমিনা ফরিনা এগিয়ে আসেন, তারপর রানীকে ধরে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন। বিয়ে হবে শুনে ভেতরে ভেতরে রানীর খুব আনন্দ হচ্ছে। কিছুক্ষণ আগের সময় মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে। রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হয়ে রাজি হয়। যখন যেখানে যেতে বলেছে তখন সেখানেই গিয়েছে। দ্বিতীয়বার ভাবেনি, অন্ধভাবে ভালোবেসেছে। কতদিনের স্বপ্ন, কত আশা পূরণ হবে অবশেষে। রানী নিজের অজান্তে বাঁকা হাসে, তৃপ্তি করা হাসি, কিছু পাওয়ার হাসি। উপস্থিত আর কেউ খেয়াল না করলেও সেই হাসি পদ্মজা খেয়াল করে। এই হাসি বেশিক্ষণ থাকলো না। বিকালবেলা আমির দুঃসংবাদ নিয়ে ফিরল। আব্দুল খুন হয়েছে গত রাতে। মাদিনী নদীতে লাশ পাওয়া গিয়েছে। আব্দুলের বাড়িতে পুলিশের ভিড়। রানীর কানে কথাটা আসতেই এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। জীবনের সুখের আলো নিভে যায়, নিভে যায় স্বপ্ন পূরণের ইচ্ছের প্রদীপ। পদ্মজা এই খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রতিটা মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায়? এতে কি প্রমাণ পানির সাথে ধুয়ে যায়? আগের খুনগুলোর খুনি কি এই আব্দুলের খুন একই? পদ্মজা চেয়ার টেনে বসে, মাথা ব্যথা করছে খুব, রক দপদপ করছে। চোখ বন্ধ করে ভাবে, এই অলন্দপুরের পাপের সাম্রাজ্য কারা তৈরি করেছে? ভাবতে গেলে শরীর কেমন করে। শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হতে হয়, কুলকিনারা পাওয়া যায় না। এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব 40। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।